আমি কমেন্ট বক্স পড়ছিলাম আপনাদের, তো অনেকেই দেখলাম রিকোয়েস্ট করেছেন যে স্যার ভাঁজ বা ফোল্ডের উপর একটা ভিডিও দিলে খুব ভালো হয়। তাই আজকে আমি ভাঁজের উপর একটা ভিডিও দেবো। এই ভিডিওতে টোটাল 24টা ভাঁজ সম্পর্কে আমি ডিসকাস করব উইথ ডায়াগ্রাম এবং বাস্তব এক্সাম্পল দিয়ে। যেহেতু 24টা ভাঁজ নিয়ে আমি আলোচনা করব, তাই একটা বোর্ডে ধরানো খুব চাপ ছিল, যার জন্য লেখাগুলো আমি ছোট ছোট করতে বাধ্য হয়েছি। ঠিক আছে, আমরা গুরুত্ব সহকারে আমার কথাগুলো শুনবেন, আশা করি কোনো সমস্যা হবে না। চলুন তাহলে ভিডিও স্টার্ট করা যাক। আজকে টপিক কি তাহলে? চিত্রসহ বিভিন্ন ভাঁজ সম্পর্কে আমরা সংক্ষেপে একটু দেখে নেব। দেখুন, প্রথমে আমরা কি জানি, ভাঁজের দুটো মেন ইম্পর্টেন্ট পার্ট, একটাকে বলে ঊর্ধ্বভঙ্গ, ঠিক আছে, আর একটাকে বলে অধোভঙ্গ। ঠিক আছে, এটাকে কি বলবো আমরা? ঊর্ধ্বভঙ্গ। আর এটাকে আমরা কি বলবো? অধোভঙ্গ। আমরা সবাই জানি যেটা উত্তল আকৃতি, উত্তল থেকে ঊর্ধ্বভঙ্গ, যেটা অবতল আকৃতি সেটা হচ্ছে অধোভঙ্গ। অনেক সময় কি হয়, ম্যাক্সিমাম ছেলেমেয়ে দেখেছি ঊর্ধ্বভঙ্গর ইংরাজি ভুল করে এবং অধোভঙ্গ ইংরেজি ভুল করে। আজকে একটা সহজ ট্রিক বলে দিচ্ছি, আশা করছি এরপর থেকে আর ঊর্ধ্বভঙ্গ ইংরেজি কি ভুল হবে না। দেখুন চিত্রে এটাকে আমরা কি দেখছি? ঊর্ধ্বভঙ্গ, তাই তো? আর এটা হচ্ছে অধোভঙ্গ। আচ্ছা দেখুন তো, আমি যদি এখানে একটা দাগ দিই, এটা ইংরেজি কোন অক্ষরের মতো দেখতে লাগছে? এ অক্ষরের মতো দেখতে লাগছে, তাই তো? তাহলে ঊর্ধ্বভঙ্গ দেখতে এই অক্ষরের মতো, তাহলে এটি অ্যান্টিক্লাইন। তাহলে অ্যান্টিক্লাইন মানে কি আমরা বলবো? ঊর্ধ্বভঙ্গ। ওকে। আর দেখুন তো অধোভঙ্গটা এরকম দেখতে, এখানে যদি আমি এরকম করে দিই, এরকম একটা দাগ দিয়ে দিই, তাহলে এটাকে আমি সোজা করে দিলে এরকম হবে। কি অক্ষরের মতো লাগছে? এস। তাহলে হচ্ছে সিনক্লাইন। সিনক্লাইন মানে কি? অধোভঙ্গ। তাহলে আমরা ঊর্ধ্বভঙ্গ ইংরেজি জেনে গেলাম কি? অ্যান্টিক্লাইন। কীভাবে ইংরেজিটা করব জেনে নিলাম চিত্রসহ। আর অধোভঙ্গ ইংরেজি কি হচ্ছে? সিনক্লাইন। কীভাবে করব আমরা জেনে গেলাম। এবার চলুন, এই প্রত্যেকটা ভাঁজকে আমি কতগুলো সেটে ভাগ করেছি, চলুন সেট ওয়ানে দেখা যাক। সেট ওয়ানে ঊর্ধ্বভঙ্গ আমরা জেনে গেলাম। ওকে, এবারে এই ঊর্ধ্বভঙ্গ থেকে সৃষ্টি হবে ঊর্ধ্বভঙ্গ ধারা। ঊর্ধ্বভঙ্গ ধারা আমরা কাকে বলবো না, যখন একটা বড় ঊর্ধ্বভঙ্গের মাঝখানে, একটা বড় ঊর্ধ্বভঙ্গের মধ্যে অনেকগুলো ছোট ছোট ঊর্ধ্বভঙ্গ এবং অধোভঙ্গ থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো? ঊর্ধ্বভঙ্গ ধারা। ঠিক আছে, ইংরেজি কি হচ্ছে? অ্যান্টিক্লাইনোরিয়াম। ধারা মানে কি? একটা ধারাবাহিকভাবে হবে। ঠিক আছে, একটা বড় ঊর্ধ্বভঙ্গের মধ্যে যখন ছোট ছোট অনেকগুলো ঊর্ধ্বভঙ্গ এবং অধোভঙ্গ থাকবে, তখন সেটাকে আমরা কি বললাম তাহলে? অ্যান্টিক্লাইনোরিয়াম। চলুন ছবিতে একটু দেখে নিই। এই যে এটা মনে একটা বড় ঊর্ধ্বভঙ্গ আছে, এর মাঝে এরকম ঊর্ধ্বভঙ্গ অধোভঙ্গ ঊর্ধ্বভঙ্গ অধোভঙ্গ থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো? অ্যান্টিক্লাইনোরিয়াম। সেট টু, অধোভঙ্গ সম্পর্কে আমরা জেনে গেলাম। এই অধোভঙ্গ থেকে কি হবে? অধোভঙ্গ ধারা। যেমন একটা বড় অধোভঙ্গের মধ্যে অনেকগুলো ছোট ছোট অধোভঙ্গ এবং ঊর্ধ্বভঙ্গ থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো? অধোভঙ্গ ধারা বা সিনক্লাইনোরিয়াম। ছবিতে দেখতে পাচ্ছি, চলুন আরেকবার ছবিটা এখানে এঁকে আমরা দেখিনি। এটা হচ্ছে কি? অধোভঙ্গ বড়, এর মাঝখানে অনেকগুলো ছোট ছোট অধোভঙ্গ ঊর্ধ্বভঙ্গ যখন থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো? অধোভঙ্গ ধারা। দুটো সেট কমপ্লিট। এবার 3 নম্বর সেট হচ্ছে প্রতিসম ভাঁজ। প্রতিসম ভাঁজ কাকে বলবো? যে ভাঁজের বাহু দুটো সমান করে নত থাকবে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো? প্রতিসম ভাঁজ। দেখুন তো ছবিতে, এটা মনে করুন একটা ভাঁজ, এটা চক্ষ, এই দুদিকে কিন্তু অ্যাঙ্গেলটা সমান। ছবিটা দেখিনি, এই যে দুদিকে অ্যাঙ্গেল সমান, তাহলে এটাকে আমরা কি বলবো? প্রতিসম ভাঁজ। ওকে, এই প্রতিসম ভাঁজ থেকে সৃষ্টি হবে কি? অপ্রতিসম ভাঁজ। অর্থাৎ যখন দুদিকে বাহুর যে কোণের অ্যাঙ্গেল সেটা সমান হবে না, সেটাকে আমরা কি বলবো? অপ্রতিসম ভাঁজ। ওকে, এই অপ্রতিসম ভাঁজ থেকে সৃষ্টি হবে আবৃত্ত ভাঁজ বা বিপর্যস্ত ভাঁজ। ঠিক আছে, অর্থাৎ যখন অ্যাঙ্গেলটা আরও বেঁকে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো? আবৃত্ত ভাঁজ। সে যখন শুয়ে পড়বে, শায়িত হয়ে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো? শায়িত ভাঁজ। অর্থাৎ আবৃত ভাঁজ থেকে সৃষ্টি হবে শায়িত ভাঁজ। এবারে শায়িত ভাঁজের যে দুটো পার্ট আছে, সেটা যেন এক অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এ বিচ্ছিন্ন হয়ে দুটো বাহুর দূরত্ব যখন 1.5 কিলোমিটারের কম হবে, তখন সেটাকে আমরা কি বলবো? উদ্ঘট্ট ভাঁজ বা আরোহী ভাঁজ, ওভারথ্রাস্ট। আর যখন বেশি হয়ে যাবে, তখন সেটাকে বলবো ন্যাপ। চলুন একটু বাস্তব উদাহরণ দিয়ে আমরা বুঝে নিই। ঠিক আছে, আচ্ছা মনে করুন আমি সোজা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমার অক্ষ, তাহলে এটা হচ্ছে আমার কি? বাহু একটা, এটা হচ্ছে ডান বাহু, এটা হচ্ছে বাম বাহু। আমি সোজা দাঁড়িয়ে আছি, তাহলে এই দুটো বাহুর অ্যাঙ্গেল সমান, তাহলে আমি কি হচ্ছি? প্রতিসম ভাঁজ। ওকে, একটু বেঁকে গেলাম, বাহু দুটো কি হলো? দুটো কি সমান থাকলো? সমান থাকলো না।
এটা হচ্ছে অপ্রতিসম ভাঁজ। আমি আর একটু বেঁকে গেলাম, এটা কি, এটা হচ্ছে আবৃত্ত ভাঁজ। আমি শুয়ে পড়লাম, টোটালটা শুয়ে পড়লাম, তখন কি হবে, স্থায়িত ভাঁজ। আর আমরা যখন শুয়ে পড়ি দেবেন আমার হাত পা এরকম করে ছড়িয়ে থাকে, এবার তাহলে এই দুটো হাতের মধ্যে দূরত্ব যে 1.5 কিলোমিটারের কম হয়, তখন সেটা আমরা কি বলবো, তখন সেটাকে বলবো উদ্ঘট্ট ভাঁজ বা আরোহী ভাঁজ। যখন বেশি হবে তখন কি বলবো, ন্যাপ। এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন পড়ে কোন ভাঁজ থেকে কোন ভাঁজ সৃষ্টি হয়। এইভাবে আপনারা সিকোয়েন্স অনুযায়ী পড়বেন, আর কখনো ভুল হবে না। কি প্রথমে সৃষ্টি হচ্ছে প্রতিসম ভাঁজ, সেখান থেকে কি সৃষ্টি হবে অপ্রতিসম ভাঁজ, অর্থাৎ প্রথম হচ্ছে সিমেট্রিক্যাল ফোল্ড, তারপর হচ্ছে অপ্রতিসম ভাঁজ অ্যাসিমেট্রিক্যাল ফোল্ড, তারপর হচ্ছে আবৃত্ত ভাঁজ বা বিপর্যস্ত ভাঁজ, ইংরেজি কি ওভারটার্ন বা ওভারফোল্ড। এটাকে মনে রাখবো কি করে, আ ফর্মুলা। দেখুন প্রতিসমতে প্রথমে অ বসিয়ে দিলাম, হয়ে গেল কি অপ্রতিসম, তারপর আ বসিয়ে দিলাম, হয়ে গেল কি আবৃত্ত ভাঁজ। এবার এই আবৃত্ত ভাঁজ থেকে কি ভাঁজ সৃষ্টি হবে, সাহিত্য ভাঁজ, ইংরেজি কি রিকাম্বেন্ট ফোল্ড। ওকে, এই যে দেখুন, তাহলে এটা হচ্ছে প্রতিসম, এই ছবিতে হচ্ছে অপ্রতিসম, সি হচ্ছে কি আবৃত্ত, ডি হচ্ছে যখন শুয়ে পড়েছে, এটাকে আমরা কি বলবো, সাহিত্য ভাঁজ। এবার এই সাহিত্য ভাঁজের যে দুটো বাহু যখন দূরত্ব 1.5 কম হবে, ই ছবিতে দেখুন দুটো বাহুর দূরত্ব কম, তখন সেটাকে আমরা কি বলবো, উদ্ঘট্ট বা আরোহী ভাঁজ, ওভার থ্রাস্ট ফোল্ড। যখন দুটো বাহুর ডিস্টেন্স 1.5 বেশি হয়ে যাবে, তখন সেটাকে বলবো ন্যাপ। আশা করছি 3 নাম্বার সেটটা আমরা বুঝতে পেরেছেন। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রচুর কিন্তু কোশ্চেন পড়ে। আর কোন ভাঁজের উদাহরণ কি, আমি এর বিষয়ে কিন্তু আগে একটা ইউটিউব ভিডিও প্রিপারেশন করে দিয়েছি, ওটা আমরা একটু দেখে নেবেন। চলুন এবার দেবো সেট 4। সেট 4 হচ্ছে দুটো ভাঁজ, একটা বাক্স ভাঁজ, একটা পাকা ভাঁজ। বাক্স ভাঁজ কাকে বলো, দেখুন বাক্স ভাঁজ কি হয়, এখান থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষায় খুব পড়ে। বাক্স ভাঁজ বাক্সর মতো দেখতে হবে, ঠিক আছে, কীরকম হবে, বাক্সর মতো দেখতে হবে, এরকম। বাক্স ভাঁজ কি হবে, বাক্সের মতো দেখতে, ঠিক আছে। এখানে বাক্স মধ্যে যে শীর্ষ দেশ আর যে নিম্ন দেশ সেটা চ্যাপ্টা হবে এবং চওড়া হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা পড়ে, বাক্স মধ্যে কিন্তু দুটো হিঞ্জ লাইন থাকবে বা দুটো গ্রন্থি বিন্দু থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার আপনি একটু কল্পনা করুন তো একটু। আচ্ছা, মনে করুন হাতটা আমার এরকম আছে সমতল, আর হাতটা এরকম করলাম, তাহলে কার মতো দেখতে, বাক্সের মতো। তাহলে এটাকে আমরা কি বলবো, বাক্স ভাঁজ। ওকে, আর ফ্যান ভাঁজ কাকে বলবো, যখন দেখতে ফ্যানের মতো হবে তখন সেটাকে বলবো ফ্যান ভাঁজ। এখানে কি মনে রাখবো, ফ্যান ভাঁজে যে ঊর্ধ্বভাগে যে দুটো বাহু সেটা কাছাকাছি আসবে, ঊর্ধ্বভাগে দুটো বাহুর নতি কাছাকাছি আসবে, আর অধোভঙ্গে যে দুটো বাহুর নতি সেটা কিন্তু দূরে চলে যাবে, ঠিক আছে। চলুন ছবিতে আমি একটু দেখে নিই। দেখুন যখন আমি ছবিটা আঁকছি, এই দেখুন তো, হ্যাঁ এই যে এই দুটো নতি কাছাকাছি আসছে, ঊর্ধ্বভঙ্গের নতি হবে কাছাকাছি আসবে, অধোভঙ্গের নতি হবে দূরে সরে যাবে, এটাকে বলা হয় পাকা ভাঁজ। একটা গান আছে না, আরো কাছাকাছি আরো দূরে, এই গানটা এখানে অ্যাপ্লাই হবে, ঠিক আছে। তাহলে পাকা ভাঁজে কি হবে, ঊর্ধ্বভঙ্গের নতি কাছাকাছি আসবে, ঠিক আছে, আর অধোভঙ্গের নতি কি হবে, একেবারে দূরে সরে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর 3 নম্বর হচ্ছে সেভরন ভাঁজ। এটা মনে রাখবার খুব ইজি ট্রিক আছে। দেখবেন ছেলেমেয়েরা যখন সেভ করে, অর্থাৎ দাড়ি যখন কাটে, সেভ করার 2 দিন পর দেখবেন যে ছোট ছোট দাড়ি বেরোয়, সেই দাড়িগুলো দেখবেন হাত দিয়ে দেখবেন এটা খড়খড় খড়খড় করবে, তীক্ষ্ণ থাকে। দেখবেন একটু দেখে নেবেন, যারা এখানে স্টুডেন্ট আছেন, ছেলে স্টুডেন্ট, তারা একটু দেখে নেবেন, দাড়ি কাটার 2 দিন পর দেবেন হাত দেবেন একটু খড়খড় করবে। তাহলে এই থেকে মনে রাখবো সেভ করলে কি হবে, আমাদের দাড়িগুলো খড়খড় করে, যেমন সেভ লেখা আছে, সেভ, সেভ থেকে মনে রাখবো সেভরন। এই সেভরন ভাঁজে কি হবে, শীর্ষদের নিম্নদের তীক্ষ্ণ আকৃতি হবে, ঠিক যেমন আমরা দাড়ি কাটার পর কি হয়, তীক্ষ্ণ হয়, তাহলে কীরকম দেখুন এই এরকম তীক্ষ্ণ আকৃতি হবে। তাহলে সেভ করলে কি হবে, দাড়ি যেমন তীক্ষ্ণ হয়, সেভরন ভাঁজের কিন্তু শীর্ষদেশ এবং নিম্নদেশ কী হবে, অবশ্যই তীক্ষ্ণ হবে। তাহলে এই সেট আমরা কমপ্লিট করে ফেললাম। তারপর হচ্ছে সেট 5 গম্বুজ আকৃতি ভাঁজ। গম্বুজ আকৃতি ভাঁজ কাকে বলবো, যে বড় গম্বুজ আকৃতি একটা ভাঁজ সৃষ্টি হবে, তার উপরে ছোট ছোট গম্বুজের মতো ভাঁজ সৃষ্টি হবে, তখন সেটাকে আমরা কি বলবো, গম্বুজ আকৃতির ভাঁজ। এখানে কি হবে, কীরকম জলনিগম প্রণালী দেখা যাবে, অবশ্যই কেন্দ্র বহির্মুখী। আর তার ঠিক বিপরীত হচ্ছে বেসিন ভাঁজ। যখন বড় একটা গর্তের মতো ভাঁজ সৃষ্টি হবে, তখন সেটাকে আমরা কি বলবো, বেসিন ভাঁজ। সেখানে কী ধরনের জলনিগম প্রণালী দেখা যাবে, কেন্দ্রমুখী। দেখুন ছবিতে এই দুটো ভাঁজ একে অপরের বিপরীত, তাই কি করা হয়েছে, একই সেটে রাখা হয়েছে। তারপর সেট 6 সমনত আর
একনত, ম্যাক্সিমাম ছেলেমেয়ে ভুল করে। সমনত আর একনত কি, ঠিক আছে, এটা একটা বাস্তব উদাহরণ দেবো, আশা করি আর ভুল হবে না। চলুন আগে দেখিনি। সমনত ভাঁজ কি বলছে, ভাঁজের অক্ষের এক পাশে, মানে এটা অক্ষ, ভাঁজের অক্ষের এক পাশে বেশি পার্শ্বচাপ পড়ার ফলে ভাঁজের অক্ষ হেলে যাবে এবং ভাঁজের বাহুদ্বয় একই দিকে সমান কোণে পরস্পর সমান্তরে নত থাকবে। এটা দুরকম হতে পারে, এটা তির্যক সমন্ত ভাঁজ, একটা উল্লম্ব সমন্ত ভাঁজ। ঠিক আছে, দেখুন এখানে ভাঁজের অক্ষটা কি হয়েছে, হেলে গেছে। এই দুটো বাহু একই দিকে, দেখুন এই দিকে একই দিকে কিন্তু নত হয়ে আছে এবং পরস্পর কিন্তু সমান্তরাল হয়ে আছে। তাহলে এটাকে আমরা কি বলবো, সমনত বা আইসোক্লাইনাল ফোল্ড। ঠিক আছে, তাহলে কি ভাঁজের অক্ষে একপাশে প্রচণ্ড পরিমাণ চাপ পড়বে, ভাঁজের অক্ষ কি হবে, হেলে যাবে এবং ভাঁজের বাহুদ্বয় একই দিকে সমান কোণে সমান্তরাল থাকবে। এটা মোটা খুব সহজ। আমাদের বিখ্যাত একটা পপ সিঙ্গার ছিল, নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন কি জন্য বিখ্যাত বলুন তো, মাইকেল জ্যাকসনের একটা পপুলার ড্যান্স আছে এরকম করে, মাইকেল জ্যাকসন এরকম একটা আছে না, এরকম ড্যান্স আছে দেখবেন, মাইকেল জ্যাকসন এরকম করে একটা খুব সুন্দর এরকম ড্যান্স করে। ওই ড্যান্সের মাইকেল জ্যাকসন তো প্রচুর পপুলার হয়েছিল এবং ওই যে ড্যান্স ছিল, ওই ড্যান্সে কিন্তু 45 ডিগ্রি কোণ হিলে গিয়েছিল। মাইকেল জ্যাকসনের যে অ্যাঙ্গেলটা ছিল জুতোর এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেল, ওটা নিয়ে কিন্তু পরবর্তীকালে গবেষণা করা হয়েছিল যে কী করে সম্ভব। তাহলে এই মাইকেল জ্যাকসনকে মনে রাখবো। তাহলে মাইকেল জ্যাকসনের ওই যে ড্যান্স এরকম টাইপের, এটা ভূগোলের ভাষায় কীরকম ভাঁজ বলবো আমরা, সমনত আইসোক্লাইনাল ফোল্ড। ক্লিয়ার? এবার হচ্ছে মনোক্লাইনাল ফোল্ড, একনত। একনত মানে কি, একই দিকে নত থাকবে। কীরকম, সংকোচন বলের প্রভাবে যখন পরস্পর সমান্তরাল শিলাস্তর, দেখুন সংকোচন বলের প্রভাবে পরস্পর সমান্তরাল শিলাস্তর স্থানীয়ভাবে একটা সরল ভাঁজ সৃষ্টি করবে। তাই প্রথমে হচ্ছে শিলাস্তর মানে কি, একের বেশি স্তর থাকবে, সে একের বেশি স্তর কি করবে, একটা সরল ভাঁজ সৃষ্টি করবে এবং সেই শিলাস্তরগুলো একই দিকে নত থাকবে। এই তো যেমন দেখুন অনেকগুলো স্তর আছে, এগুলোকে শিলাস্তর বলছি, একটা সরল ভাঁজ সৃষ্টি করেছে এবং শিলাস্তরগুলো কি হচ্ছে, একই দিকে নত আছে। দেখুন একই দিকে নত থাকবে, তখন সেটাকে আমরা কি বলবো, একনত ভাঁজ। এটা মোটামুটি কি বাস্তব উদাহরণ, শাহরুখ খান এবং গৌরী, ওরা কিন্তু একে অপরকে ভালোবাসে। শাহরুখ খান কিন্তু একই দিকে নত থাকে, কার দিকে, গৌরীর দিকে। গৌরী কার দিকে নত থাকে, শাহরুখ খানের দিকে। শাহরুখ খান কিন্তু সলমান খানের মতো নয়। ঠিক আছে, তাহলে মনে রাখবেন কি, মাইকেল জ্যাকসন হচ্ছে সমনত আইসোক্লাইনাল ভাঁজ আর শাহরুখ খান গৌরী হচ্ছে কি, একনত ভাঁজ। ওকে, এরপরে সেটা আমরা কি দেখবো, 7 নম্বর সেট, সরল ভাঁজ। সরল ভাঁজ আর প্লান ভাঁজ। সরল ভাঁজ কাকে বলবো, বলছে ভাঁজের অক্ষ, ভাঁজের অক্ষ অর্থাৎ ভাঁজের যে মাঝখানটা, ভাঁজের অক্ষ যখন অনুভূমিক পৃষ্ঠের সাথে সোজা বা সমান্তরালে থাকবে তখন সেটাকে আমরা কি বলবো, সরল ভাঁজ। আর এর ঠিক বিপরীত, ভাঁজের অক্ষ যখন অনুভূমিক পৃষ্ঠের সাথে সরল বা সমান্তরালে না থেকে নির্দিষ্ট কোণে হেলে থাকে তখন সেটাকে আমরা কি বলবো, প্লাঞ্চ ভাঁজ। ওকে, এটা বাস্তব উদাহরণ দিই। দেখবেন আমরা যখন অটোতে উঠি, কিছু লোক দেবেন মাঝখানে বসে একবার খাড়া এরকম করে বসে থাকে, এই একবার সোজাভাবে এরকম করে বসে থাকে না, তখন সেটাকে কি বলবো, সরল ভাঁজ। আর দেখবেন অটোওয়ালা কি করে বলুন তো, ও বেশি প্যাসেঞ্জারের জন্য দেখবেন এরকম করে গাড়ি চালায়, এরকম করে চালায় না, এরকম করে একদিকে হেলে গাড়ি চালায়। এই অটোওয়ালা হচ্ছে কি, প্লান ভাঁজ। আর যে যাত্রী সোজা এরকম বসে আছে সেটা কি ভাঁজ, সরল ভাঁজ। আর একটা বাস্তব উদাহরণ বলি, দেখবেন আমরা সাধারণ মানুষ সরল সাদাসিধে হয়, সাধারণ মানুষ দেবে যে কোনো জিনিসে তার সিদ্ধরা কিন্তু সোজা রাখে, যে কোনো ওপিনিয়ন সিদ্ধরা সোজা রাখে, তাদেরকে আমরা কি বলবো, সরল ভাঁজ। কিন্তু যারা সোকল বুদ্ধিজীবী তারা কি করে, যখন যে পলিটিক্যাল পার্টি থাকে সেই পার্টি অনুযায়ী তাদের ভিউ পয়েন্ট কিন্তু একদিকে হিলিয়ে দেয়। ও জানে অন্যায়, কিন্তু না হিলালে কি হবে, সুবিধা পাবে না। তাই এই সোকল বুদ্ধিজীবীদেরকে ভূগোলের ভাষায় আমরা কি বলবো, প্লাঞ্চ ভাঁজ। আর আমাদের মতো সরল সাদাসিধে লোকটা কি হচ্ছে, সরল ভাঁজ। বলুন তো তাহলে, অটোওয়ালা যখন অটো চালায় কি ভাঁজ, শহর অঞ্চলে কলকাতায় খুব দেখা যায় অটোওয়ালাদের বসার স্টাইল। অটোওয়ালা হচ্ছে প্লাঞ্চ ভাঁজ, আমরা হচ্ছে সরল ভাঁজ। এবার হচ্ছে ড্রাগ ভাঁজ। এটা কি হয়, ড্রাগ ভাঁজ বলছে দুটো কঠিন শিলাস্তরের মাঝখানে যখন কোমল শিলাস্তর থাকবে তখন দুটো কঠিন শিলাস্তরের চাপে কোমল শিলাস্তর কি হয়, অপ্রতিসম ভাঁজের সৃষ্টি হবে। তাহলে দুটো কঠিনের মাঝখানে কোমল থাকলে কী হবে, অপ্রতিসম ভাঁজ সৃষ্টি হবে, তখন সেটাকে কী বলবো, ড্রাগ ভাঁজ। দেখবেন এটা বাস্তব উদাহরণ, আমরা অনেক সময় কী বলুন তো, প্রত্যেক বন্ধু আছে একটি কিন্তু সরল সাদাসিধে নিরীহ বন্ধু থাকে আর 2-4টে কিন্তু খচ্চর বন্ধু থাকে আমার মতো। ঠিক আছে, এবার আমরা যারা খচ্চর তারা কি করি বলুন তো, দেখা গেলো কোনো একটা জায়গায় একটা বেঞ্চে দুজন বসা যাবে,
এবার দেখা গেলো সরল সাদাসিধে বন্ধুরা মাঝখানে একটাই বসে আছে, তখন আমরা দুজন প্ল্যানিং করে কি করি, দুজন দুদিকে বসে দিয়ে চাপ দিই, আমি এদিকে চাপ দিই, ওইদিকে চাপ দেয়, তখন যে মাঝখানে সরল সাদা বন্ধু সে কী করে এরকম করে একটু বেঁকে যায়, এরকম করে করতে করতে শেষে চাপ দিয়ে দিয়ে ছেলেটাকে আমরা উঠিয়ে ফেলি মাঝখান থেকে। তাহলে কি হলো, দুটো খচ্চর বন্ধু মানে দুটো কঠিন শিলাস্তর, মাঝখানে কে থাকলো একটা সরল সাদাসিধে, ঠিক আছে, তুষার কাপুরের মতো বন্ধু। যেমন দেখবেন গোলমাল সিনেমা দেখেছেন, তুষার কাপুর সরল সাদা ছিল, একদিকে অজয় দেবগন খচ্চর ছিল, আর এদিকে আরশাদ ওয়ারসি দুটো খচ্চর ছিল, কিন্তু দুষ্টুমি করতো ওরা, দোষ হতো কার, তুষার কাপুরের। ঠিক সেরকম ভূগোলে দুটো যখন কঠিন শিলাস্তরের মাঝখানে কোমল শিলাস্তর থাকবে, এই দুটো কঠিন শিলাস্তরের চাপে কোমল শিলাস্তরে কী হবে, অপ্রতিম ভাঁজ সৃষ্টি হবে, তখন সেটাকে আমরা কী বলবো, ড্রাগ ভাঁজ। আশা করি বাস্তব উদাহরণের সাথে বোঝা গেছে। এরপরে চলে আসবো সেটি কি, সেট 8। এখানে আমরা প্রথমে একটা দেখে নেবো অন্তর্কোণ। অন্তর্কোণ আমরা ভাঁজের কি করে বার করব না, ভাঁজের দুটো বাহু হয়, একটা ভাঁজের দুটো বাহু, এটা হচ্ছে একটা বাহু ডান বাহু, এটা হচ্ছে বাম বাহু, ঠিক আছে, এই দুটো বাহু কিন্তু ম্যাক্সিমাম 180 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। এবং অন্তর্কোণ বার করার নিয়ম হচ্ছে 180 ডিগ্রি মাইনাস ডান বাহু এবং বাম বাহুর যোগফল যেটা হবে, এই দুটোকে বাদ দিয়ে দেবো আমরা। এই দুটোকে বাদ দিলে যে মান পাবো সেই মানটাকে আমরা কি বলবো, অন্তর্কোণ। দেখুন আমি ধরে নিলাম ডান বাহু হয়তো 130 ডিগ্রি আছে, বাম বাহু দেখো 30 ডিগ্রি আছে, তাহলে কি করে অন্তর্কোণ বার করব, 180 ডিগ্রি মাইনাস 130 প্লাস 30 160, কত বেরোলো, 20 ডিগ্রি। এই যে 20 ডিগ্রি, এই 20 ডিগ্রিকে আমরা বলবো অন্তর্কোণ। তাহলে অন্তর্কোণ বার করার ফর্মুলা আমরা পেয়ে গেলাম, কি বার করলাম, যে 180 ডিগ্রির সাথে কত বিয়োগ করতে হবে, ডান বাহুর অ্যাঙ্গেল এবং বাম বাহুর অ্যাঙ্গেল যোগ করে মাইনাস করতে হবে, মাইনাসের যে রেজাল্ট সেটাকে আমরা বলবো অন্তর্কোণ। এবার দেখুন যখন এই অন্তর্কোণ 30 ডিগ্রির কম হবে, কত ডিগ্রি, 30 ডিগ্রির কম, তখন সেটাকে আমরা বলবো সংকীর্ণ ভাঁজ বা টাইট ফোল্ড। ছবি দেখুন, এই যে অ্যাঙ্গেল 10 ডিগ্রি কম, এটাকে আমরা সংকীর্ণ ভাঁজ বলছি। ওকে, যখন এই অন্তর্কোণ 30 থেকে 60 ডিগ্রি হবে তখন সেটাকে বলবো বদ্ধ ভাঁজ, ক্লোজ ফোল্ড। দেখুন এই ছবিতে দেখে নিচ্ছি আমরা। ওকে, যখন 60 থেকে 120 ডিগ্রি তখন সেটা বলবো মুক্ত ভাঁজ, ওপেন ফোল্ড। দেখুন ছবিতে, ঠিক আছে, যখন 120 ডিগ্রি বেশি হবে তখন সেটাকে আমরা কি বলবো, মৃদু ভাঁজ। এই যে ছবি দেখে নিলাম। তাহলে আমরা এই টোটাল একটা স্লাইডের মাধ্যমে আমরা কটা ভাঁজ দেখতে পেলাম, 24টা ভাঁজ দেখতে পেলাম। আচ্ছা এবার একটু বাস্তব উদাহরণ আর একটু দিই। আচ্ছা বলুন তো, এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা অধভঙ্গ। যখন উল্টি দেবো, এটাকে কি বলবো, এটাকে বলবো ঊর্ধ্বভঙ্গ, হ্যাঁ না, যখন এটাকে উল্টি দেবো কি হয়ে যাবে, অধভঙ্গ। আচ্ছা আপনারাই বলুন, এই ঊর্ধ্বভঙ্গের ভেতরে যে ছোট ছোট ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ একাধিক থাকে সেটাকে আমরা কি বলবো, ঊর্ধ্বভঙ্গ ধারা। এই অধভঙ্গের মাঝখানে যদি অনেকগুলো ছোট ছোট অধভঙ্গ ঊর্ধ্বভঙ্গ সমন্বিত থাকে সেটাকে আমরা কি বলবো, অধভঙ্গ ধারা। এই প্যারালাল এটা দেখতে অনেকটা কার মতো, গম্বুজের মতো, তাহলে এটাকে আমরা কি বলবো, গম্বুজ ভাঁজ। ঠিক আছে, কীরকম তরঙ্গ প্রণালীর সৃষ্টি হবে, কেন্দ্র বহির্মুখী, উল্টি দিলে কার মতো হচ্ছে দেখতে, বেসিনের মতো, তখন সেটাকে আমরা কী বলবো, বেসিন ভাঁজ। কীরকম তরঙ্গ প্রণালী হবে, কেন্দ্র বহির্মুখী। আচ্ছা এবারে এটাকে আমরা ঊর্ধ্বভঙ্গ বলবো। এই মাঝখানে যদি আমি একটা দিই, ইংরেজি কোন অক্ষরের মতো হবে দেখতে, এটা এ অক্ষরের মতো, তাই এটাকে আমরা কি বলবো, অ্যান্টিক্লাইন। তাহলে ঊর্ধ্বভঙ্গ ইংরেজি কি, অ্যান্টিক্লাইন। যখন এরকম করে দেবো তখন সেটা হচ্ছে এস অক্ষরের মতো হয়ে যাবে, এরকম টাইপের, তখন সেটাকে কি বলবো, সিনক্লাইন। ওকে, আচ্ছা যখন এরকম দেখতে হবে, ঠিক আছে, ধরুন এরকম টাইপের, এরকম হলে সেটা কি, এরকম হলে কি বলবো, পাকা ভাঁজ। আর যখন মাথাটা চ্যাপ্টা হয়ে যাবে তখন সেটাকে কি বলবো, বাক্স ভাঁজ। আচ্ছা যখন তীক্ষ্ণ হয়ে যাবে তখন সেটাকে আমরা কি বলবো, শেভরন ভাঁজ। ওকে, আচ্ছা যখন মাইকেল জ্যাকসনের মতো এরকম ড্যান্স করবে তখন সেটা কী ভাঁজ বলবো আমরা, তখন সেটাকে বলবো আইসোক্লাইন ভাঁজ। শাহরুখ খান আর গৌরীকে আমরা কি বলবো, একাধিক শিলাস্তর, সেটাকে কি বলবো, মনোক্লাইন ভাঁজ। আচ্ছা যখন সাদরমস এরকম থাকবে খাড়া, সরল ভাঁজ। অটোয়ালা এরকম কি ভাঁজ, প্লান্ট ভাঁজ। দুটো খচ্চর বন্ধুর মাঝখানে একটা নরম বন্ধু যখন বেঁকে যাবে, অর্থাৎ দুটো কঠিন শিলাস্তরের মাঝখানে যখন একটা কোমল শিলাস্তর বেঁকে অপ্রতিসম ভাঁজ হবে তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ড্রাগ ভাঁজ। ওকে, তাহলে এই টোটাল ভিডিওটাতে আশা করি আপনারা
কোনটা কোন ভাঁজ ছবি সহ বাস্তব উদাহরণ সহ আমরা বুঝতে পেরেছেন। এখান থেকে কোশ্চেন কি পড়ে, কোন ভাঁজ থেকে কি ভাঁজ সৃষ্টি হয়, ঠিক আছে। এইভাবে আমরা সিকোয়েন্স পড়লে বুঝতে পারবো। অনেক সময় ছবি দিয়ে কোশ্চেন দিয়ে দেয়, সেটাও আমরা পড়ে ফেললাম। অনেক সময় পরে গম্বুজ ভাঁজে কী ধরনের জলনির্গম প্রণালী সৃষ্টি হয় সেটাও আমরা দেখে নিলাম। আচ্ছা, অন্তর্কোণ বার করার ফর্মুলা সেটাও আমরা শিখে নিলাম। অন্তর্কোণ অনুযায়ী কোনটাকে কোন ভাঁজ বলে সেটাও কিন্তু আমরা শিখে নিলাম। ঠিক আছে, তা আশা করি এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে আমাকে একটু জানাবেন। ভালো লাগলে অবশ্যই বলবেন, ঠিক আছে। এরপরে পরবর্তী ভিডিও আমাদের আসবে। থ্যাংক ইউ।